হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো, আমার কথা জয়েন কি শোনা? করতে বলছি হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমি তো জয়েন হয়েছি তো। হ্যাঁ, আপনি জয়েন হয়েছেন। আপনি শুধু হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে গিয়ে ওই শেয়ার অপশনটা থেকে শেয়ার করে দিন। একটা কিছু শেয়ার করে দিন যাতে করে স্টুডেন্টরা জয়েন করে দেখতে পারে, না হলে লিভ করে যেতে পারে। এসে এসে স্যার, আমার মানে ল্যাপটপে গুগল কিন্তু মিটে এটা, যেমন শেয়ার করতেন ওরকম। হ্যাঁ ল্যাপটপে কিন্তু এটা ডাউনলোড নেই, এর এই সমস্যা হয়ে যাচ্ছে তো। না, ল্যাপটপে ডাউনলোড নেই মানে কি ডাউনলোড নেই? এই ইয়েটা তো, এই জুমটা। না, তাতে কোনো সমস্যা নেই তো, আপনি তো জয়েন করেছেন, ওই জয়েন ফ্রম ব্রাউজার থেকেই জয়েন করা যাবে। জুম অ্যাপ ডাউনলোড করার কোনো দরকার নেই, বরং জুম অ্যাপ ডাউনলোড করলে আর একটু প্রবলেম হচ্ছে, বুঝলেন তো। আচ্ছা, তাহলে আমি কি ইয়েতে চলে যাবো, ডাইরেক্ট ল্যাপটপে চলে যাবো? হ্যাঁ, আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন? হ্যাঁ, আমি কি ল্যাপটপে হ্যাঁ, যাবো? আপনি ল্যাপটপ থেকে জয়েন করুন। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে না এটা, ল্যাপটপে আরো বেশি ঝামেলা দেখছি। হলো স্যার ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে তো হচ্ছে না। মানে কি শো করছে বলুন? ওই তো লঞ্চ মিটিং শো করছে। হ্যাঁ, তার নিচে দেখুন একটা ওই জয়েন ফ্রম ব্রাউজার বলে একটা লেখা আসবে ছোট। জয়েন ফ্রম ব্রাউজার। দেখাচ্ছে? ডু নট হ্যাভ দ্য জুম ওয়ার্কপ্লেস অ্যাপ ইনস্টলড। আমার ইনস্টলড নেই বলছে। হ্যাঁ, তো সেখানে জয়েন ফ্রম ব্রাউজার বলে কোনো লেখা আসছে না নিচে? না, না, জয়েন ফ্রম ব্রাউজার কিছু আসছে না। আপনি একটু আমাকে ছবিটা পাঠান, আমি দেখছি। হোয়াটসঅ্যাপে পাঠান ছবিটা। আচ্ছা, আচ্ছা। এই আগে যে একটা নাম্বার ছিল আপনাদের, ওই নাম্বারটা পাঠাবো। ওই নাম্বারটা আমি মেসেজ 2281। আচ্ছা, আমার অন্য একটা নাম্বার আপনি পাঠান তো, এখানে পাঠাচ্ছি আমি। আমার আগে যে একটা ফোন নাম্বার আপনি মেসেজ করতেন না, সেটা একটু পাঠান, সেই নাম্বারটা। 9474300088। দেখুন গেছে। দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন?
হ্যালো। হ্যাঁ, পাঠাচ্ছি। হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, করুন। বেশ। আপনি ওই নামটা ওখানটায় দিয়ে ইয়ে করে দিন। আমি তাহলে হ্যাঁ, হ্যাঁ, আপনি জয়েন করে গেছেন। আচ্ছা, আমি আপনাকে স্যার হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? এমিনেন্স ইনস্টিটিউট এসছে, ছবিটা এসছে। হ্যাঁ, এমিনেন্স ইনস্টিটিউট ছবিটা এসছে। মনে হচ্ছে এবার কার্যকর হয়েছে, একটু দেখুন তো। শেয়ার আছে, শেয়ারটা করে দেবো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার একটা ডকুমেন্ট অন করে রাখুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটা ডকুমেন্ট অন করুন শেয়ারিং থেকে, মানে একটা ডকুমেন্ট অন করুন এখন।
স্যার একটা কিছু অন করুন। হ্যালো, বলছি একটা কিছু অন করুন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টস আছে, প্রেজেন্টেশন বলে কিছু নেই। আমি তো ঢুকে গেছি, ওই আপনাদেরকে যে তো নিউ দেখাচ্ছি, নিউ এমএনসি শেয়ার। দেখাচ্ছি, এমএনসি ইনস্টিটিউট। আর সিআর, হ্যাঁ নাও হ্যাঁ, আপনি সিআর শিওর। আছে, ওটা তো আমি করে দিয়েছি। সিকিউরিটি, রেক্স এন্ড চ্যাট, চ্যাট আছে। আর্য সরকার, গোপাল সাহা, এমএনসি ইনস্টিটিউট। মোডটা দেবো কি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কি, আমি তো ল্যাপটপে নিয়ে এসেছি, এটা আপনাদের ইনস্টিটিউট তো দেখাচ্ছে, এমএনসি ইনস্টিটিউট। এখানে কি ক্লাস স্টার্ট করা যাবে? আমি তো এখানে মিউট করে রেখে দিয়েছি। এ তো কথা তো যাচ্ছে মনে হচ্ছে, দেখুন তো। আমার শো করছে কিন্তু। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই বাবু একবার আয় তো। বলো, এটা জয়েনটা কি করে করবো বলতো? তুমি জুমে করছো হ্যাঁ। কেন?
হ্যাঁ স্যার, কথা শুনতে হ্যাঁ পাচ্ছেন স্যার আমার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি ওই মিডিলের যে ইয়েটা আছে ওখান থেকে জয়েন করুন, মানে শেয়ার করুন একটা কিছু, ওই শেয়ার বলে একটা অপশন আছে যেখানে সবুজ রঙের। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার একটা স্ক্রিনটা শেয়ার করুন, ওই গুগল মিটের মতো যেমন শেয়ার করতেন ওভাবে শেয়ার করুন। আমি ফোনে করে নিচ্ছি, আমার ল্যাপটপে নিচ্ছে না এখন আপাতত। আচ্ছা, বোর্ডটা আছে ফোনে তোমার? ফোনে বোর্ড থাকুক না থাকুক, এমনি কথা বললেই হবে এখন। তাহলে তোমার শেয়ার করার দরকার নেই, এমনি তো। আচ্ছা, এমনি স্পিচ দিয়ে আজকে হোক, আজকে কিছু করার নেই বুঝেছেন তো। শেয়ার করেও লাভ নেই, আমার ফোনে কাজ করা যাবে না ইয়েতে, সারা করা যাবে তো, শুধু কথায় কি ক্লাস হবে আজকের এন- দিনের মতো? আচ্ছা, আপনি এমনি মোবাইল থেকেও যদি আপনি মানে ইয়ে করতে চান, শেয়ার করতে চান, আপনি করতে পারেন কিন্তু, মানে যদি হ্যাঁ, পিডিএফ মোবাইল মোবাইলে থেকে থাকে। তোমার ফোনে কি ব্ল্যাকবোর্ড কোনো আছে? হ্যাঁ আছে। হ্যাঁ স্যার, এই তো হ্যালো। ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এখানে করা অন যাবে তো? করেছেন তো? হ্যাঁ বেশ, করা যাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা হরিজন্টাল হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, হ্যাঁ, শুনতে রেকর্ডিং পাচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং অটোমেটিক অন করা আছে কেমন। আচ্ছা আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আমি তারপর বেরিয়ে যাব। আচ্ছা। হ্যাঁ, তাহলে এরপরে আপনি কি করবেন আমি বলি, হ্যাঁ এরপরে আপনি কি হ্যাঁ করবেন। আপনার হ্যাঁ স্ক্রিনের একদম হচ্ছে গিয়ে ডান দিকে নিচে যেখানে ওই যে এন্ড বা লিভ বলে কিছু দেখাবে তো, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ তো। হ্যাঁ, ওটা হ্যাঁ। মানে ক্লাস শেষ হয়ে গেলে ওটা ক্লিক করে দিয়ে আপনি বেরিয়ে চলে যাবেন, আমাদের ক্লাউডে অটোমেটিক সেভ হয়ে যাবে বাকিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। আমি তাহলে আপনাকে হোস্ট করে দিই, করে দিয়ে আচ্ছা বেরিয়ে যাচ্ছি তাহলে। আচ্ছা, আমার আর কিছু করণীয় নেই, জাস্ট পিস দেবো তাই তো? হ্যাঁ, আপনি জাস্ট ইয়ে করবেন। আমি বলবো ক্লাসটা, হ্যাঁ আমি হ্যাঁ। আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট আছে তো? হ্যাঁ স্যার, আমি স্টুডেন্ট স্যার আছে? স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা স্টুডেন্টই আচ্ছা, বলছি। শোনো আচ্ছা, তোমাদের আজকে যে ক্লাসটা আছে আজকে একটু সমস্যা হয়ে গেল, আমি গুগল মিটে অভ্যস্ত ছিলাম না, এই ইয়েতে জুমে, সেই কারণে একটু প্রবলেম হয়ে গেল। তো আজকে আমি ক্লাসটা নিই, পরের দিন থেকে আর সমস্যা হবে না। তো আজকে তোমাদের যে ইয়েটা বলা হয়েছে, টপিকটা বলা হয়েছে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস, ঠিক আছে? তো মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস বা মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এর তোমাদের যে প্রশ্নগুলো আমি করাবো সেগুলো কোন স্তরের কোয়েশ্চেন, এগুলো কি তোমার সিজিএল এমটিএস নাকি তোমার আরআরবি এনটিবিসি না ডাব্লিউবিসিএস, কোন লেভেলের করাবো? তোমাদের কি স্যার আমি সেরকম কোনো? হ্যাঁ বলো। ডাব্লিউবিসিএস ব্যাচ। আমার ব্যাচ রয়েছে স্যার ডাব্লিউবিসিএস, স্যার এই জুলাই থেকে স্টার্ট ডাব্লিউবিসিএস? হয়েছে ডাব্লিউবিসিএস ব্যাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ডাব্লিউবিসিএস সুবিধা হবে। ডাব্লিউবিসিএস আসলে কি প্রত্যেকটা পরীক্ষার জন্য বিভিন্ন রকমের কোয়েশ্চেন একটু পার্থক্য থাকে। আর তোমরা কি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি না মেন্স? স্যার এটা স্টার্ট হয়েছে মানে জুলাই 1 তারিখে আমি অ্যাডমিশন নিয়েছি আর কি। মানে আচ্ছা, তাহলে প্রিলিমিনারি হবে প্রিলিমস প্লাস মেন্স ইন্টিগ্রেটেড। এবছরই, তাই তো? হ্যাঁ স্যার, এই বছরই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শোনো, আমি এর ওপর কিছু প্রশ্ন উত্তর করাচ্ছি যেটা আমাকে বলা হয়েছে। তো সেটা হচ্ছে যে আমাদের যে সুলতানের ইয়ে আছে, সুলতানের পিরিয়ড বা সুলতানি যুগ আছে, তার মধ্যে তোমার প্র্যাকটিক্যালি 5টা বংশ আছে, স্লেভ, খলজি, তুগলক, সৈয়দ অ্যান্ড লোদি। এই 5টা বংশ আছে, এগুলো 9 তোমরা পড়েছিলে। তো এদের উপর থেকে তোমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়। তার আগে একটা বিষয় মনে রাখতে হবে যে ভারতবর্ষে যে সুলতানি যুগ শুরু করছি এটা হচ্ছে প্র্যাকটিক্যালি মুসলিম হিস্ট্রি। তাহলে ইসলাম ধর্ম তো ভারতবর্ষের সৃষ্টি নয়, এই ধর্মটা বাইরে থেকে এসছে, এবং এসছে কোথা থেকে? আরব থেকে এসছে। তো ইসলাম ধর্ম সৃষ্টির আগেই কিন্তু ভারতবর্ষের সঙ্গে আরবের কিন্তু যোগাযোগ ছিল বাণিজ্যের মাধ্যমে, এবং কেরল অঞ্চলে বা মালাবার কোস্টেই বণিকরা আসতো বিভিন্ন পণ্য নিয়ে, ভারতবর্ষ থেকে এখান থেকে যেত। এবার কি হচ্ছে, এই প্রথম তোমার ইসলাম সম্পর্কে মানুষ জানতে পারে কিন্তু এই আরবিয়ান যখন জাহাজগুলো মালাবার কোস্টে আসে তখন জানতে পারছে। তা সেই কারণে বিসিএস একটা কোয়েশ্চেন এসেছিল যে আমরা ইসলাম সম্পর্কে প্রথম জানতে পারছি কি থেকে, সেটা কামিং উইথ দ্য আরবিয়ান মার্চেন্টস টু দ্য মালাবার কোস্ট। ঠিক আছে, এটা দিয়ে আমরা শুরু করি, যেটা বিসিএস এ কোয়েশ্চেন এসছে একদম মিডিয়ামের প্রথম প্রশ্ন হয়, সেটা দিয়ে আমরা স্টার্ট করি। লিখে রাখো, উই কেম টু নো রিগার্ডিং
we came to know regarding Islam with the coming of the with the coming of the with the coming of the Sir, we came to know regarding 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 Islam regarding Islam with the coming of the with the coming of the Arabian merchants with the coming of the Arabian merchants to the Malabar coast to the Malabar coast to the Malabar coast তাহলে মালাবার উপকূল অঞ্চলে আরবীয় বণিকরা আগমনের মাধ্যমে কি হচ্ছে আমরা ইসলাম সম্পর্কে আমরা জানতে পারছি। ঠিক আছে, এবার কি হচ্ছে এই এটা হলো তারা বাণিজ্য করতে এসেছে, তারা কিন্তু আক্রমণ করতে আসেনি। তাহলে এবার একটা কোয়েশ্চেন হয়, প্রথম আরবীয় আক্রমণকারী বা মুসলিম আক্রমণকারী ভারতবর্ষে কে ছিল? সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। স্যার তিনি উইথ দ্য আক্রমণ করেছিলেন কামিং অফ দ্য তারপর কি উইথ দ্য কামিং অফ দ্য আরবিয়ান মার্চেন্টস। আরবিয়ান মার্চেন্টস হয়েছে, আরবিয়ান মার্চেন্টস মার্চেন্ট উইথ দ্য মার্চেন্টস ফুল স্টপ দিয়ে দাও, টু দ্য মালাবার কোস্ট করো, টু দ্য মালাবার কোস্ট, টু দ্য মালাবার কোস্ট, মালাবার উপকূল অঞ্চলে। তাহলে মালাবার উপকূল অঞ্চল মানে কোন দিকটা? তোমার বলতে গেলে কেরলের দিকটাকে বলা হচ্ছে মালাবার উপকূল অঞ্চল। এই অঞ্চলে আরবীয় বণিকরা জাহাজ নিয়ে আসতো এবং তাদের আগমনের মাধ্যমে আমরা জানতে পারছি ইসলাম বলে একটা ধর্ম আছে, তারা হচ্ছে ইসলাম ধর্মের অনুগামী। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? না হলে বলবে, বারবার বলবে, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার ক্লিয়ার এটা। আচ্ছা, নেক্সট লেখো। তাহলে এরা কিন্তু আক্রমণ করতে কিন্তু আসেনি, এরা এসেছিল বাণিজ্য করতে, অর্থনৈতিক কারণে এসেছিল। এবার প্রথম যে আক্রমণ করেছে, যে আরবীয় আক্রমণকারী বা ইসলাম বা মুসলিম আক্রমণকারী, সে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তা লিখে রাখো যে দ্য ফার্স্ট আরবিয়ান or Muslim invader INVADER ইনভেডার মানে আক্রমণকারী, in India was মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন BIN কাসিম QASIM, মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তাহলে প্রথম আরবীয় আক্রমণকারী ভারতবর্ষে কি হলো? মোহাম্মদ বিন কাসিম। সে ভারতবর্ষ তো একটা বড় জায়গা, কোথায় আক্রমণ করেছিল? প্রথমে সিন্ধু অঞ্চল, এবং 712 খ্রিস্টাব্দে। তা লিখে রাখো ফুল স্টপ দিয়ে, he invaded first Sindh SIND। পাচ্ছি না হ্যাঁ, he invaded INVADED। দেখো আমি লিখে দিচ্ছি, দেখো INVADED। আজকে ক্লাসটা করে নাও, পরের দিন আমি ল্যাপটপে করবো, কোনো অসুবিধা হবে না। invaded first Sindh in 712 CE। সি মানে কি? বা এটাকে বলতে পারি AD, বা এটাকে খ্রিস্টাব্দ। ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে। আচ্ছা, সি বা এডির পুরো কথা কি? সি মানে মনে রাখবে কমন এরা মানে হচ্ছে খ্রিস্টাব্দ, আর এডি হচ্ছে, সিটাকেই বলা হয় এডি বলা হয়। এডি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ডের একটা শব্দ, এটা হচ্ছে অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি হচ্ছে ফ্রম দ্য ইয়ার অফ আর লর্ড মিনস জেসাস, যিশুর জন্ম থেকে। তা যাকে আমরা খ্রিস্টাব্দ বলছি সেই হচ্ছে সি, সেই হচ্ছে এডি। ঠিক আছে,
তাহলে বলতে গেলে 712 খ্রিস্টাব্দে কি হচ্ছে, প্রথম আক্রমণ করছে মোহাম্মদ বিন কাসিম কোন অঞ্চলে, সিন্ধু অঞ্চলে। এবং সেই অঞ্চলে প্রথম মুসলিম শাসক কে ছিলেন তা লিখে রাখো, হু ওয়াজ দ্য রুলার অফ সিন্ধ, হু ওয়াজ দ্য রুলার অফ সিন্ধ, হু ওয়াজ দ্য রুলার অফ সিন্ধ at the time of at the time of Arabian invasion, at the time of Arabian invasion, INVASION, invasion মানে আক্রমণ, Arabian invasion, INVASION, invasion to Sindh, Arabian invasion to Sindh, স্যার Arabian invasion। স্পেলিংটা একবার বলুন। হ্যাঁ, বোর্ডে লিখে দিচ্ছি, দেখো, দাঁড়ান মুছে দিই এটা। Arabian invasion to Sindh, invasion, INVASION, দেখতে পাচ্ছ, ইনভেশন, ইনভেশন মানে কি আক্রমণ, ইনভেশন টু সিন্ধ, আরবিয়ান ইনভেশন টু সিন্ধ। তাহলে এটা আনসার লিখে রাখো, আনসার হচ্ছে দাহির, DAHIR, DAHIR, দাহির, দয়াকা হয় হস্যই র, দাহির ছিল ব্রাহ্মণ শাসক। তাহলে এটাকে কি বলা হয়, ব্রাহ্মীণ দাহিরও বলা হয়, BRAHMIN, এটা বলা হয় ব্রাহ্মীণ দাহির, আর ব্রাহ্মণ দাহিরও বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এই অঞ্চলে সিন্ধু অঞ্চলে যে আরবি আক্রমণ করলো বা ইসলামের আক্রমণ হলো, তার ইফেক্ট কিন্তু খুব বেশি ছিল না। সেই কারণে এই আরবি আক্রমণকারীকে বলা হয় ফলাফল শূন্য জয় বা এ রেজাল্ট উইদাউট ট্রায়াম্ফ। তা লিখে রাখো, আরবিয়ান ইনভেশন টু সিন্ধ ইজ ডেসক্রাইবড অ্যাজ, আরবিয়ান ইনভেশন টু সিন্ধ, আরবিয়ান ইনভেশন টু সিন্ধ is described as a result without a triumph without result, a triumph, TRIUMPH, without WITHOUT, result, RESULT, a triumph without result। বাংলাটা লিখে রাখো, ফলাফল শূন্য জয়, a triumph without result, ফলাফল শূন্য জয়। ঠিক আছে, তাহলে ভারতবর্ষে কোন আক্রমণকে ফলাফল শূন্য জয় বলা যেতে পারে, মানে যে জয়টা হয়েছিল তার কোনো ফল কিছু পাওয়া যায়নি, সেটা হচ্ছে আরবীয়দের সিন্ধু আক্রমণকে। ঠিক আছে, আচ্ছা। এবার এই সিন্ধু আক্রমণ সম্পর্কে আমরা জানতে পারি কোন সোর্স থেকে, তা লিখে রাখো, ফ্রম হুইচ সোর্স উই কেম টু নো, ফ্রম হুইচ সোর্স উই কেম টু নো, ফ্রম হুইচ সোর্স উই কেম টু নো রিগার্ডিং Arabian invasion to Sindh, regarding Arabian invasion to Sindh, regarding Arabian invasion to Sindh, regarding Arabian invasion to Sindh, লিখে রাখো, বইটার একটা নাম আছে চাচনামা, চাচনামা, CHACHNAMA, চাচনামা, একটা বইয়ের নাম হচ্ছে চাচনামা, চাচনামা, চয়কা চ দন্ত নয়কা ময়কা, চাচনামা, CHACHNAMA, চাচনামা, হয়েছে। আচ্ছা, এবার দেখো, ভারতবর্ষে এটা হলো প্রথম ইসলামের আক্রমণ বা আরবি আক্রমণ। এরপর দেখা যাচ্ছে ভারতবর্ষে যে দ্বিতীয়বার মুসলিম আক্রমণ হয়েছিল, সেটা হচ্ছে সুলতান মাহমুদের আক্রমণ।
তাহলে এখানে কোয়েশ্চেন আছে মামুদ ছিল তোমার মামুদ অফ গজনি বলা হয়। গজনি, গজনি মানে জায়গাটা হচ্ছে একটা জায়গার নাম হচ্ছে গজনি। গজনি হচ্ছে বর্তমান আফগানিস্তানের একটা জায়গা। এই অঞ্চলের যে মামুদ শাসক ছিলেন তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন লুণ্ঠনের জন্য। তার উপর কিছু কোয়েশ্চেন হয়, সেটা লিখে রাখো। লেখো, when Mahmud invaded first India, when Mahmud invaded first India, Mahmud, MAHMUD, when Mahmud first invaded India, INVADED, ইংলিশ কোনো কিছু আটকে গেলে বলবে, আমি স্পেলিং বলে দেবো। ইনভেডেড ইন্ডিয়া ওই একই ধরনের, এগুলো এমন কিছু শক্ত ইংলিশ নয়, সহজ সরল। তোমরা হয়তো প্র্যাকটিস করো না, তাই এগুলো অসুবিধা হয় কারুর কারুর, সকলের অসুবিধা হয় না, তোমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে না। ইনভেডেড ফার্স্ট ইন্ডিয়া, তাহলে মামুদ প্রথম ভারতবর্ষ আক্রমণ করেছেন কবে? 1000 খ্রিস্টাব্দে, 1000 এডি করে দাও, 1000 এডি, 1000 খ্রিস্টাব্দে। এবং তিনি আক্রমণ করেছেন ভারতবর্ষের কোন জায়গাটা? সেই জায়গাটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল। সেই অঞ্চলে তখন শাসক ছিলেন জয়পাল। তাহলে লিখে রাখো ব্র্যাকেটে, যে এই তথ্যগুলো ব্র্যাকেটে লিখে রাখতে হবে, নাহলে সম্পূর্ণ পড়াশোনা হয় না। লেখো, মামুদ invaded first northwestern province of India, northwestern province of India. Mahmud invaded first northwestern province of India, and at that time, ruler was জয়পাল, জেআইপিএল। জয়পাল একটাই নাম, জয় নাম আর পাল টাইটেল নাম কিন্তু নয়, জয়পাল একটাই, জয়পাল। আর এটা মনে রাখবে, জয়পাল কিন্তু দুবার মামুদের কাছে হেরে যায়, এবং দ্বিতীয়বার যখন হেরে যাচ্ছেন তিনি কিন্তু এই আগুনে আত্মাহুতি দিচ্ছেন মামুদের কাছে লাঞ্ছিত হওয়ার ভয়েতে। ঠিক আছে, তা লিখে রাখো, জয়পাল committed suicide, committed suicide, জয়পাল committed suicide. committed suicide হয়েছে, জয়পাল committed suicide। আচ্ছা, নেক্সট পয়েন্ট। স্যার সুসাইড কেন করলো স্যার? আসলে মামুদের কাছে হেরে যাওয়ার পর মামুদ যেভাবে তাকে অপমানিত করতো, সেই অপমানের জ্বালাটা তিনি সহ্য করতে পারবেন না, তিনি ভেবে নিয়েছিলেন, সেই কারণে সুইসাইড করেছিলেন, বুঝেছো? এবং এটাকে বলে বার্ন্ট হিমসেলফ টু ডেথ। বার্ন্ট হিমসেলফ মানে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করছে, অন্যভাবে না, ঠিক আছে? বার্ন্ট বার্ন্ট হিমসেলফ টু ডেথ, ঠিক আছে? তাহলে এটা কোয়েশ্চেন হয় যে ভারতবর্ষের কোন শাসক মামুদের কাছে লাঞ্ছিত হওয়ার ভয়েতে আত্মহত্যা করেছিলেন? সেটা হচ্ছে জয়পাল, বুঝে গেছে? নেক্সট লেখো, হাউ মেনি টাইমস মামুদ ইনভেডেড ইন্ডিয়া। এটা তোমাদের প্রত্যেকের জানা আছে, কিন্তু পরীক্ষা আসে এটা। হাউ মেনি টাইমস মামুদ ইনভেডেড ইন্ডিয়া, বলো তো উত্তরটা কি হবে? স্যার 17 বার। একদম ঠিক, 17 টাইমস, 17 টাইমস, 17 টাইমস। এবং সেটা হচ্ছে কবে থেকে কত? 1000 থেকে 27 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা নিজেরাই লিখে দিয়েছো, সৌমেনরাই লিখে দিয়েছো, পাশে লিখে রাখো 1000 এডি টু 1027 এডি, ঠিক আছে? এবং এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা বারবার পরীক্ষায় দেয়, যে টাইমটা বল মামুদ, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, লেখো 1000 এডি থেকে 1027 এডি, 1000 এডি, আমি লিখে দিচ্ছি বোর্ডে, দেখো 1000 এডি, এখান থেকে 1000 1027 এডি, ঠিক আছে? এই সময় তিনি আক্রমণ করেছিলেন। এবং
না, সোমনাথ মন্দিরের লুণ্ঠনটা হচ্ছে 1026 খ্রিস্টাব্দে নয়, 25-এ, 25 থেকে 26 হয়। স্টার্টিং ইয়ারটা হয় কিন্তু 25 খ্রিস্টাব্দ। তা লিখে রাখো, when Mahmud invaded Somnath temple in Gujarat, when Mahmud invaded Somnath temple in Gujarat, when Mahmud invaded Somnath temple in Gujarat, লেখো 1025 CE, 1025 খ্রিস্টাব্দে, 1025 খ্রিস্টাব্দে। আর লিখে রাখো, এই সময়ে তোমার এই গুজরাটে হচ্ছে সোমনাথ টেম্পল, ওই অঞ্চলের শাসক কে ছিলেন? তা লিখে রাখো ব্র্যাকেট দিয়ে, অ্যাট দ্য টাইম রুলার অফ গুজরাট ওয়াজ, at the time ruler of Gujarat was Bhimdev, Bhimdeva. Bhimdev. At the time ruler of Gujarat was Bhimdev. হয়েছে? ব্র্যাকেট ক্লোজ করে দাও, দিয়ে পরের পয়েন্টে এসো। নেক্সট পয়েন্টে এসো, যে তারপরে যে এই মামুদ আক্রমণ করছেন, তার সঙ্গে ভারতবর্ষে এসেছেন আল বেরুনি এই সোমনাথ মন্দির আক্রমণের সময়কালী, এবং তার বিখ্যাত লিখিত গ্রন্থ হচ্ছে কিতাবুল হিন্দ, তাই তো? তাহলে মামুদের লিখিত গ্রন্থের নাম কি? কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ। তা লিখে রাখো, when Al-Biruni when Al-Biruni when Al-Biruni came to India came to India came to India when Al-Biruni came to India, 1025 C, 1025 C, 1025 খ্রিস্টাব্দে যখন সোমনাথ মন্দির আক্রমণ করেছে তখনই, এবং আল-বিরুনি ছিলেন তোমার বলতে গেলে এই সুলতান মাহমুদের কোর্টিয়ার, মানে সভাসদ, ঠিক আছে? আচ্ছা, তা লিখে রাখো, হু রোট কিতাবুল হিন্দ, হু রোট কিতাবুল হিন্দ, কিতাব KITAB -UL -Hind HIND, who wrote Kitabul Hind, KITAB -UL -Hind HIND, Kitabul Hind। দেখো আল বেরোনি, আল বেরোনি, আল বেরোনি, ঠিক আছে? এবার এটাও মনে রাখবে, আল বেরুনির যে সভাসদরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উদ্বি, আরেকজন ছিল ফেরদৌসি, তাদেরও বিশেষ রচনা আছে। তার এখানে কোয়েশ্চেন হয়, এগুলো সেগুলো লিখে রাখো। লেখো মামুদ স্কটিয়ার্ড, মামুদ স্কটিয়ার্ড, COURTIR, মামুদ স্কটিয়ার্ড, কোটিয়ার মানে কি? সভাসদ। লিখে রাখো কোটিয়ার্ড, স্যার হ্যাঁ হ্যাঁ COURTIER, কোট মানে কি? সভা, সভা থেকে কোটিয়ার। মামুদ স্কটিয়ার উদ্বি, UTBI, উদ্বি রোট হুইচ বুক, উদ্বি রোট হুইচ বুক, কোন বুক লিখেছিলেন? তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন হয়ে গেল, মামুদের কোটিয়ার উদ্বি ছিলেন, এটা আমরা হয়ে গেল। তার লিখিত গ্রন্থের নাম কিতাবুল পাশে ইয়ামিনী। কি লিখেছেন? হ্যাঁ, আমি বইটার নাম বলছি, লেখো না, কিতাবুল কোটিয়ারের পাশে ইউটি, তারপর কি? BI, BI, বুঝলাম না স্যার, কোটিয়ারে হ্যাঁ এখানটা লিখুন এবার। হয়েছে? উদ্বি, হর্ষ খণ্ডেত বয়হস্যই, লোকটার নাম, একটা লোকের নাম উদ্বি, বোঝা গেছে? উদ্বি রোট হুইচ বুক,
উদ্বি ডট হুইচ বুক, ঠিক আছে? তাহলে উদ্বি কোন বই লিখেছেন? এ লিখে রাখো কিতাবুল ইয়ামিনী, কিতাব KITAB উল ইয়ামিনী YAMINI, কিতাবুল ইয়ামিনী। হয়েছে? বুঝতে পারছো লেখাটা বোঝা যাচ্ছে? কিতাব কয় হর্ষই তো একা ব -UL ইয়ামিনী YAMINI, কিতাবুল ইয়ামিনী, ঠিক আছে? এবং মনে রাখবে মামুদের একটা সভাসদ ছিলেন, তার নাম যে ফেরদৌসি। তা ফেরদৌসি তোমার কোন বই লিখেছিলেন? তা লিখে রাখো নেক্সট পয়েন্ট। আচ্ছা মামুদ এই উদ্ভিদ লেখা বইটার নাম লেখা হয়েছে তো, মুছে দিই? স্যার উদ্ভিদ লেখা বইটা হচ্ছে কিতাবুল ইয়ামিনী। হ্যাঁ একদম। আচ্ছা তারপরে লেখো যে মামুদ স্কটিয়ার ফেরদৌসি FIRDAUSI ফেরদৌসি, স্পেলিংটা বোঝা যাচ্ছে? FIRDAUSI। মামুদ স্কটিয়ার wrote which book বা which book was written by Ferdowsi? মামুদ স্কটিয়ার ফেরদৌসি wrote which book? লেখো শাহনামা, SHAHNAMA, শাহনামা, শাহনামা, শাহনামা। হয়েছে? নেক্সট পয়েন্ট লেখো যে সুলতান মাহমুদের আক্রমণের পর ভারতবর্ষে যিনি আক্রমণ করছেন তার নাম হচ্ছে তোমার মোহাম্মদ ঘড়ি। আর মোহাম্মদ ঘড়ির আরেকটা নাম ছিল সিহাবুদ্দিন। তার লিখে রাখো, এবং আরেক নাম ছিল, সেটা আরেকটা পরীক্ষা এসছে, মুইজুদ্দিন মোহাম্মদ সাম। এদের এই ভিন্ন ভিন্ন নামগুলো পরীক্ষা অনেক সময় দেয়। তো আমরা এখানে লিখে রাখি মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ ঘড়ি was a Muslim invader, was a Muslim invader also known as was a Muslim invader also known as লেখো সিহাবুদ্দিন, SHIABUDDIN, সিহাবুদ্দিন। আর আরেকটা লেখা আছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম। মুইজুদ্দিন বোর্ডটা দেখবে MUZUDDIN, মোহাম্মদকে MD করে দাও, মোহাম্মদ বিন সাম, মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম, মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম, ঠিক আছে? মোহাম্মদ ঘড়ির কাছে পৃথ্বীরাজ চৌহান প্রথমে জয়লাভ করছেন প্রথম তরাইনের যুদ্ধে, আর দ্বিতীয় তরাইনের যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হচ্ছে, আর মোহাম্মদ ঘড়ি কিন্তু ভারতবর্ষের আধিপত্য আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। তাহলে এখানে লিখে রাখো in which battle Muhammad Ghori was defeated by
Muhammad Ghori was defeated by Prithviraj Chauhan. Prithviraj Chauhan. Prithviraj Chauhan. Prithviraj Chauhan. এটা আনসার লেখো। ফার্স্ট ব্যাটল অফ তরাইন, TARAIN, ফার্স্ট ব্যাটল অফ তরাইন। ফার্স্ট ব্যাটল অফ তরাইন। স্যার ইয়ারটা বলে দিন। 1191 CE বা AD। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 1191 খ্রিস্টাব্দে। এটা ব্র্যাকেট লিখে রাখো। ঠিক আছে, এবার ঠিক উল্টো একটা হবে। ইন হুইচ ব্যাটল পৃথ্বীরাজ চৌহান ওয়াজ ডিফিটেড বাই মোহাম্মদ ঘোরি। ইন হুইচ ব্যাটল পৃথ্বীরাজ চৌহান ওয়াজ ডিফিটেড বাই মোহাম্মদ ঘোরি। এটা লিখে রাখো। সেকেন্ড ব্যাটল অফ তরাইন, TARAIN, in 1192 AD। ঠিক আছে, ইন 1192 AD। তার প্রথমটায় জিতছে কে? মোহাম্মদ, এই তোমার পৃথ্বীরাজ চৌহান। আর দ্বিতীয়টা যে জিতছেন কে? সেটা হচ্ছে তোমার মোহাম্মদ ঘোরি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। এবার দেখা যাচ্ছে মোহাম্মদ ঘুরির অনুচর ছিল তিনজন, কুতুবুদ্দিন, তাজউদ্দিন আর নাসিরউদ্দিন। তাদের মধ্যে মোহাম্মদ ঘুরি সব থেকে পছন্দ করতেন কুতুবুদ্দিন আইবককে। সে এককালে তার দাস ছিল, এবার পরবর্তীকালে যোগ্য সেনাপতি হয়েছেন। সেই কারণে তিনি অ্যানাউন্স করেছিলেন, অর্থাৎ মোহাম্মদ ঘুরি অ্যানাউন্স করেছিলেন, যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন, মোহাম্মদ ঘুরির কোনো ছেলে মেয়ে ছিল না, সেই কারণে তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পর পরবর্তী শাসক হবেন তার এককালের দাস, পরবর্তীকালের সেনাপতি এবং তার খুব প্রিয় পাত্র কুতুবুদ্দিন আইবক। আর 1206 সালে কি হচ্ছে, মোহাম্মদ ঘোরি কিন্তু নিহত হচ্ছেন, তাকে হত্যা করা হচ্ছে। তারপর ক্ষমতা পাচ্ছেন কে? মোহাম্মদ ঘোরি। এবং দেখা যাচ্ছে এই তোমার কুতুবুদ্দিন আইবক, এবং তিনি যে বংশ শুরু করছেন তাকে বলা হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনাস্টি, এবং এখান থেকে শুরু হচ্ছে সুলতানি যুগ। তাই এখানে লিখে রাখো, when Muhammad Ghori was assassinated, when Muhammad Ghori was assassinated, A double S I A double S A double S I N A T E D, assassinated। অ্যাসাসিনেট মানে কি? গোপনে হত্যা করা, রাজনৈতিক হত্যা করা। অ্যাসাসিনেটেড নিহত করা কাউকে। when Muhammad Ghori was assassinated, লিখে রাখো 1206 CE, 1206 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার লিখে রাখো, what is the time span of what is the time span of Sultanate period? What is the time span of Sultanate period? সুলতানি যুগের সময়কাল কতটা? What is the time span of Sultanate period? টাইম স্প্যান অফ সুলতানাত পিরিয়ড 1206 থেকে শুরু হচ্ছে মুঘল যুগের সূচনা পর্যন্ত। মুঘল যুগ কবে শুরু হচ্ছে? কবে হচ্ছে বলো? 1526-এ, তাই না? বাবরের পানিপথের যুদ্ধে ক্ষমতা লাভ। তাহলে এটা লিখে রাখো 1526 পর্যন্ত, 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত।
ঠিক আছে, এটা হচ্ছে সুলতানি যুগের সময়কাল। এবার লেখো, হাউ মেনি ডাইনেস্টিজ আর দেয়ার, হাউ মেনি ডাইনেস্টিজ আর দেয়ার how many dynasties are there in Sultanate period? How many dynasties are there in Sultanate period? How many dynasties are there in Sultanate period? Look, 5 dynasties, 5 dynasties. Five dynasties. কটা বংশ আছে? 5টা বংশ। কি কি লিখে রাখো, আমি বলছি, বোর্ড লেখো, স্লেভ ডাইনাস্টি, SLAVEDYNASTY। স্লেভ ডাইনাস্টি মানে দাস বংশ। স্লেভ মানে কি? দাস বংশ। ঠিক আছে, এটা 1 নম্বর হলো। 2 নম্বর, খলজি, KHALJI, খলজি ডাইনেস্টি। 3 নম্বর, তুগলক, TUGHLAQ, তুগলক ডাইনেস্টি। 4 নম্বর, সৈয়দ ডাইনেস্টি, SYED। সৈয়দ ডাইনেস্টি। 5 নম্বর, লোদি, LODI, লোদি ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি এন্ড লোদি ডাইনেস্টি, এই 5টা বংশ আছে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় সুলতানি যুগের মধ্যে প্রথম বংশ কোনটা, স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ। দ্বিতীয় বংশ কোনটা, খলজি ডাইনেস্টি বা খলজি বংশ। তৃতীয় বংশ কোনটা, তুগলক ডাইনেস্টি বা তুগলক বংশ। 4 নম্বর হচ্ছে সৈয়দ বংশ এবং 5 নম্বর হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট লেভেল। Who was the founder of the slave dynasty? Who was the founder of the slave dynasty? দাস বংশের প্রতিষ্ঠাতা কে? Who was the founder of the slave dynasty? কুতুবুদ্দিন আইবক, QUTABUDDINAIBAK, কুতুবুদ্দিন আইবক। এই নামটা তোমাদের প্রত্যেকেরই শোনা, কুতুবুদ্দিন আইবক। Who was the founder of the slave dynasty? কুতুবুদ্দিন আইবক। হয়েছে। আচ্ছা, তোমাদের এরপরে কখন ক্লাস আছে আমার ক্লাসটার পর? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? 8টা থেকে। হ্যালো, 8টা থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো ক্লাসটা দেরিতে শুরু করেছি। আচ্ছা, জয় বলছেন নাকি, না স্টুডেন্ট বলছো? সৌমেন বলছি, স্টুডেন্ট। আচ্ছা, তোমাদের তো আমি অনেকটা পরে শুরু করলাম, তাহলে আমি যদি তোমাদের একটুখানি ক্লাসটা এগিয়ে দিই, অসুবিধা হবে কিছু? 7টায় শেষ হওয়ার কথা ছিল, এটা যদি আমি 7টা 15-20 পর্যন্ত বা 25 পর্যন্ত ট্রেনে দিই, অসুবিধা হবে? না স্যার, না না। অসুবিধা নেই। আচ্ছা, কারণ আমার এই 1 ঘন্টা এই ক্লাসটা ছিল, যেহেতু আমি এটা ঠিকঠাক করে চালু করতে পারিনি, সেহেতু ক্লাসটা একটু পিছিয়ে গেল। ঠিক আছে স্যার, আচ্ছা, কোনো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার লেখো, দ্য টার্ম আইবক মিনস, দ্য টার্ম আইবক মিনস, আইবক শব্দের অর্থ কি?
দ্য টার্ম আইবক মিনস, আইবক শব্দের অর্থ কি? লেখো মুন ফেস। মুন ফেস, মুন ফেস মানে চাঁদের মতো মুখ। এবার ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু মুন ফেসটা থাকে না, থাকে স্লেভ। ওটা কিন্তু ভুল, কিন্তু ওটাই করতে হয়। মুন ফেস লিখেছো, অবলিক দিয়ে লেখো স্লেভ, SLAVE। যদি পরীক্ষায় দুটোই অপশানে থাকে কম্পালসারি মুন ফেস হবে। আর যদি মুন ফেস না থাকে, তুমি ধরেই রাখো মুন ফেস তোমার খুব কম পরীক্ষাতেই থাকবে, তখন স্লেভটা আনসার করবে। ঠিক আছে, নেক্সট। হু ওয়াজ নোন অ্যাজ লাক বক্স? হু ওয়াজ নোন অ্যাজ লাক বক্স? LAKHBAKUSH। লাক বক্স মানে লক্ষ্যদাতা, তিনি খুব দানশীল ব্যক্তি ছিলেন, তাই কুতুবুদ্দিন আইবককে বলা হতো লাক বক্স। হু ওয়াজ নোন অ্যাজ লাক বক্স? কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। হু ওয়াজ নোন অ্যাজ লাক বক্স? কুতুবুদ্দিন আইবক। স্যার লাখ বাক্স কেন বলা হতো? লক্ষ্যদাতা এর অর্থ হচ্ছে, বাংলা হচ্ছে লক্ষ্যদাতা, আর লক্ষ্য দান করতেন, সেই কারণে তাকে লাক বক্স বলা হতো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট লেখো। হু কনস্ট্রাক্টেড দ্য কোয়াতুল ইসলাম মস্ক? QUWATUL ইসলাম, ISLAM, মস্ক MOSQUB, কোয়াতুল ইসলাম মস্ক অ্যাট দিল্লি। কোয়াতুল ইসলাম মস্ক অ্যাট দিল্লি। স্যার হু ওয়াজ নোন অ্যাজ লাক বক্স, এটা কি বললেন? ওটা আনসার লিখে রাখো, কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। স্যার পরেরটা একটু বলবেন স্যার কাইন্ডলি, আমি একটুখানি হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না, আমি বলবো, অসুবিধা নেই। লাক বক্সের পরের কি বললেন ওইটা একটু বলুন না। উত্তরটা লিখেছো? ওটা কে, কুতুবুদ্দিন আইবক, উত্তরটা লিখেছো? হ্যাঁ লিখেছি লিখেছি। আর তারপরে দেখো, হু কনস্ট্রাক্টেড কোয়াতুল ইসলাম মস্ক, দেখো বোর্ডে লেখা আছে কোয়াতুল ইসলাম মস্কটা লেখা আছে অ্যাট দিল্লি। হু কনস্ট্রাক্টেড, কে তৈরি করেছিল কোয়াতুল ইসলাম মস্ক অ্যাট দিল্লি? কোয়াতুল ইসলাম মস্কটা বোর্ডে লেখা আছে, দেখে লিখে নাও। এই স্পেলিংগুলো একটুখানি মানে একটু অন্য ধরনের, এগুলোই আমাদের সচরাচর এগুলো ইউজ করি না। কোয়াতুল ইসলাম মস্ক অ্যাট দিল্লি, এটা হচ্ছে তোমার কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, আনসার লেখো কুতুবুদ্দিন আইবক। আচ্ছা, এবার লিখে রাখো, হু কনস্ট্রাক্টেড আঢাই দিন কা ঝোপড়া? আঢাই, ADHAI, দিন কা ঝোপড়া, JHOPRA, আঢাই দিন কা ঝোপড়া অ্যাট, এটা ইনভার্টেড কমান্ড রাখো, আড়াই দিন কা ঝোপড়া অ্যাট আজমির, অ্যাট আজমির ইন রাজস্থান, RAJASTHN, রাজস্থান। আড়াই দিন কা ঝোপড়া, এটা একটা সরাইখানা, ইন অ্যাট আজমির ইন রাজস্থান। আড়াই দিন কা ঝোপড়া অ্যাট আজমির ইন রাজস্থান, এটা লেখো কুতুবুদ্দিন আইবক। আনসার হচ্ছে কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক। তাহলে আড়াই দিনকার ঝোপড়াটা কি? এটা সরাইখানা, এটা মাথায় রাখবে, এটা একটা সরাইখানা। ঠিক আছে, আচ্ছা, এবার একটা বিষয় লেখো, হুইচ সুলতান ডাইড আফটার ফলিং? হুইচ সুলতান
died after falling? Which sultan died after falling from horse? From horse মানে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন কোন সুলতান? Which sultan died after falling from horse at the at the time of playing off polo or polo কি বলতো চৌঘান, CHOUGHAN, পোলো আর চৌঘান, পোলো আর চৌঘান। পোলো বা চৌঘান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান কে? Which sultan died after falling from the horse when he was playing polo or চৌঘান, CHOUGHAN, পোলো আর চৌঘান। এটা হয় কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। নেক্সট পয়েন্ট, হু স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? কুতুব মিনার নির্মাণ কার্য তিনি শুরু করছেন এবং তিনটে সুলতান ক্রমান্বয়ে করেছিল এবং এটা তৈরি করার ক্ষেত্রে ইলতুৎমিশেরও ভূমিকা রয়েছে, ফিরোজ শাহ তুগলকেরও ভূমিকা রয়েছে। সেই কারণে কোয়েশ্চেনটা কি হয়, হু স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? তা লিখে রাখো, হু স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? হু স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? দেখো কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, এবার কুতুবুদ্দিন আইবকের ছেলে ছিল না, সেই কারণে তারপরে শাসক হয়েছিল তার দত্তক পুত্র বা অ্যাডাপ্টেড সান আরাম শাহ। কিন্তু আরাম শাহ কিন্তু অযোগ্য ব্যক্তি ছিল, সেই কারণে তাকে দিল্লির অভিজাত সম্প্রদায়রা বা নোবেলরা তাকে সিংহাসন থেকে সরিয়ে দেয়, দিয়ে কুতুবুদ্দিনের যে জামাই ছিল, মেয়ের যে হাজব্যান্ড ছিল, তার হচ্ছে ইলতুৎমিশ, তাকে সিংহাসনে বসায়। তাহলে ইলতুৎমিশের সিংহাসনে কিন্তু কুতুবুদ্দিন বসায়নি, বসেছিল আগে তার দত্তক পুত্রকে। এবার সেই কারণে সে অযোগ্য হওয়ার জন্য তাকে সরিয়ে দিয়ে দিল্লির সিংহাসনে বসানো হচ্ছে ইলতুৎমিশকে, এবং বসাচ্ছে কারা? অভিজাত সম্প্রদায়রা। তাহলে এখানে লিখে রাখো, who became the ruler after who became the ruler after কুতুবুদ্দিন আইবক? After কুতুবুদ্দিন আইবক, who became the ruler after কুতুবুদ্দিন আইবক? Who became the ruler after কুতুবুদ্দিন আইবক? দেখো আরাম শাহ, ARAMSHH, তা আরাম শাহটা কি? অ্যাডাপ্টেড সান অফ অ্যাডাপ্টেড সান অফ কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক, অ্যাডাপ্টেড সান অফ কুতুবুদ্দিন আইবক হয়েছে। স্যার কুতুবুদ্দিন আইবকের কি নিজের সন্তান ছিল না? না, ওনার মেয়ে ছিল, ছেলে ছিল না। আচ্ছা স্যার, মেয়ের নাম কি ছিল? মেয়ের নামের দরকার হয় না, কারণ মেয়ে তেমন ইতিহাস বিখ্যাত নয়। তো আচ্ছা ইতিহাস বিখ্যাত যাদের নাম নয় তাদের নাম মনে রাখার দরকার হয় না। যেমন তোমার সিরাজউদ্দৌলার নাম পড়ো, সিরাজউদ্দৌলার মায়ের নাম পড়ো, সিরাজউদ্দৌলার দাদুর নাম পড়ো। সিরাজউদ্দৌলার দাদুর নাম কি? আলীবর্দী খান। তার কনিষ্ঠ কন্যা আমিনার ছেলে হচ্ছে সিরাজউদ্দৌলা, তার বাবার নাম কি? পড়ো। কেন পড়ো না? বিখ্যাত নয় তাই। ইতিহাসে নাম তুলতে গেলে দুটো
কারণ থাকতে হবে, হয় বিখ্যাত হতে হবে নাহলে কুখ্যাত হতে হবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এখানে লিখে রাখো ব্র্যাকেটে তাকে সরানো হলো কেন, একটা কারণ আছে তো। তা লিখে রাখো যে ব্র্যাকেটে হি মানে তোমার এই ইয়ে তোমার আরামসা, হি ওয়াজ অ্যাজ ইন্ডোলেন্ট, INDOLENT, ইন্ডোলেন্ট মানে অলস, অ্যাজ ইনএফিসিয়েন্ট, হি ওয়াজ অ্যাজ ইন্ডোলেন্ট অ্যাজ ইনএফিসিয়েন্ট। ঠিক আছে, সে অযোগ্য ছিল, সেই কারণে তাকে কি করা হলো, সরিয়ে দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখো, when Iltutmish, ILTUTMISH, when Iltutmish became the ruler, of the slave dynasty, when Iltutmish became the ruler of the slave dynasty, লিখে রাখো 1211, একদম ভেরিফাইং 1211 সিই, 1236 সালে, বা এর সিটাকে আমরা কি বলি, এডি। এটার মানে কি, খ্রিস্টাব্দ, তাই না? 1211 সালে এলো। তাহলে একটা ব্যাপার মনে রাখবে যে কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসেছিল, প্রথম শাসক যিনি দাসবংশের প্রতিষ্ঠাতা, তাকে কি বাগদাদের খলিফা অনুমোদন করেছিল? তারা তৎকালীন মুসলিম জগতের প্রধান ধর্মগুরুকে খলিফা, সেই খলিফা যদি কাউকে স্বীকৃতি দিত, সে সার্বভৌমত্ব পেত এবং তার সম্মান বৃদ্ধি পেত। তাহলে কুতুবুদ্দিন আইবক কিন্তু সেটা পায়নি, সেটা পেয়েছিল কিন্তু ইলতুৎমিশ। সেই কারণে দিল্লির সুলতানির বা দাসবংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় কুতুবুদ্দিন আইবককে, সেই জায়গায় দাসবংশের বা সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়াল ফাউন্ডার কাকে বলা হয়, ইলতুৎমিশকে, বিকজ হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান হু রিসিভড এ পেটেন্ট অফ ইনভেস্টিচার ফ্রম দ্য খলিফা অফ বাগদাদ। তিনি প্রথম সুলতান যিনি বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতিপত্র পেয়েছিলেন। তার এর উপর ভিত্তি করে পরীক্ষায় কি কোয়েশ্চেন হয়, তা লিখে রাখো, হু ওয়াজ দ্য রিয়াল ফাউন্ডার, অফ দ্য, রিয়াল ফাউন্ডারের পাশে লিখে রাখো প্রকৃত প্রতিষ্ঠাতা, হু ওয়াজ দ্য রিয়াল ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি, তাহলে কি হবে, ইলতুৎমিশ, আনসার লিখো ইলতুৎমিশ। ঠিক আছে, তাহলে কেন তাকে রিয়েল ফাউন্ডার কেন বলছি, বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন, তা লিখে রাখো। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ইলতুৎমিশ রিসিভড এ পেটেন্ট অফ ইনভেস্টিচার when Iltutmish received a patent of its investiture from the Khalifa of Baghdad, from Khalifa Baghdad, Khalifa Baghdad, when Iltutmish received a patent of investiture from the Caliph of Baghdad, লিখে রাখো 1229 CE বা AD। ঠিক আছে,
এবং এটা মনে রাখবে, যখনই তিনি বাগদাদের খলিফার কাছে স্বীকৃতি পেলেন, তারপরে তিনি একটা উপাধি গ্রহণ করলেন, সেটা হচ্ছে সুলতানি আজম বা মহান সুলতান। তাহলে ব্র্যাকেটে এখানে লিখে রাখো, যে আনসারটা লিখলে তার পাশে লিখে রাখো, ইলতুৎমিশ টুক দ্য টাইটেল, ইলতুৎমিশ টুক দ্য টাইটেল সুলতান ই আজম। সুলতানি আজম, সুলতানি আজম। বর্ষা থেকে নিয়ে যেতে, সুলতানি আজম और द ग्रेट सुल्तान, और द ग्रेट सुल्तान लिखे रखो, और द ग्रेट सुल्तान, और द ग्रेट सुल्तान। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লেখো। শুনতে পাচ্ছ তোমরা? ভালোভাবে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে একদম। আচ্ছা, কোনো অসুবিধা হলে বলবে। আচ্ছা, এবার মনে রাখবে, ভারতবর্ষে একটা খুব বড় সমস্যা ছিল মঙ্গল আক্রমণ। তাহলে মঙ্গলরা ভারতবর্ষে প্রথম কবে আক্রমণ করে? সেটা হচ্ছে, এ বাবু, আচ্ছা, মঙ্গল আক্রমণ করে তোমার চেঙ্গিস খান, সেটা হচ্ছে 1221 খ্রিস্টাব্দে। তাহলে এটা লিখে রাখো যে when Genghis Khan, when Genghis Khan, CHENGIZ, when Genghis Khan, CHENGIZ, Genghis Khan invaded India, when Genghis Khan invaded India, when Genghis Khan invaded India, লিখে রাখো 1221 CE, 1221 CE, 1221 CE, 1221 খ্রিস্টাব্দে। আর তখন দিল্লির শাসক কে ছিলেন? দিল্লির শাসক ছিলেন ইলতুৎমিশ। তাকে লিখে রাখো, অ্যাট দ্য টাইম রুলার অফ দিল্লি ওয়াজ, বা রুলার অফ স্লেভ ডাইনেস্টি ওয়াজ, অ্যাট দ্য টাইম রুলার অফ স্লেভ ডাইনেস্টি ওয়াজ ইলতুৎমিশ, ইলতুৎমিশ। রুলার অফ স্লেভ ডাইনেস্টি ওয়াজ ইলতুৎমিশ। হয়েছে? আচ্ছা, এবার দেখো, একটা মনে রাখবে এই জিনিস, যেটা বিসিএস পরীক্ষায় এসেছিল, চেঙ্গিস খান ভারত আক্রমণ করলো কেন? এখানে একটা কারণ আছে, যে পারস্যের একটা শাসক ছিল, খোয়ারিজম বলে একটা জায়গা ছিল, সেখানকার শাসক ছিল জালালউদ্দিন মাঙ্গাবার্নি। তাকে আক্রমণ করেছিল চেঙ্গিস খান। তা সেই কি হচ্ছে, তার তাড়া খেয়ে চলে আসছে ভারতবর্ষের মধ্যে, এবং তাকে কিন্তু পশ্চাধাবন করছে চেঙ্গিস খান। এই জালালউদ্দিন মাঙ্গাবার্নি কিন্তু ইলতুৎমিশের সাহায্য চেয়েছিল চেঙ্গিস খানের বিরুদ্ধে। তখন কিন্তু ইলতুৎমিশ জানতো চেঙ্গিস খানের ক্ষমতা অসম্ভব, সেই কারণে তিনি সাহায্য করেননি, এবং জালালউদ্দিন মাঙ্গাবার্নি পাঞ্জাব অঞ্চলে লুটপাট করে বেরিয়ে চলে যায়। আর চেঙ্গিস খান ওখান দিয়ে পাস করে যায়। প্র্যাকটিক্যালি সেইভাবে কিন্তু আক্রমণ করেনি, যদি করতো সুলতানি ওখানেই শেষ হয়ে যেত।
তো বিসিএস যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে জালালউদ্দিন বাঙ্গাবার্নি কোথাকার শাসক ছিলেন। তাহলে আমরা কোন বিষয় সম্পর্কে জালালউদ্দিন নামটা পাচ্ছি সেটা তো জানতে হবে। তাহলে সেটা হচ্ছে এই জালালউদ্দিন বাঙ্গাবার্নির পশ্চাৎ ধারণ করে চেঙ্গিস খান ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, তা লিখে রাখো এখানে, হু ওয়াজ জালালউদ্দিন বাঙ্গাবার্নি? হু ওয়াজ জালালউদ্দিন, JALAL UDDIN, মঙ্গাবার্নি MONGABRNI, জালালউদ্দিন বাঙ্গাবার্নি। আনসার লেখো, রুলার অফ খিবা, KHIBA। খিবা জায়গাটা কোথায়? খিবার আরেকটা নাম কি আছে? খোয়ারিজম, KHOA KHOARIZM। খোয়ারিজম কোথায়? পার্সিয়া। পার্সিয়া মানে কোন জায়গাটা? বর্তমান তোমরা যেটাকে ইরান বলো সেটা হচ্ছে পার্সিয়া। তাহলে পার্সিয়া মানে আমরা কি করব? ইরান। ঠিক আছে, রুলার অফ খিবা অর খোয়ারিজম সেটা কোথায়? পারস্যে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট এসো। এবার ইলতুৎমিশ দেখা যাচ্ছে প্রথম স্বাধীন ও সার্বভৌম শাসক। তা লিখে রাখো, হু ওয়াজ দ্য ফার্স্ট independent and sovereign Sultan of Delhi? Who was the first independent and sovereign? Sovereign spelling কি? SOVEREIGN. Who was the first independent and sovereign ruler of Delhi? Sovereign মানে কি? সার্বভৌম। তাহলে সার্বভৌম জিনিসটা কি? এর হচ্ছে যে রাষ্ট্র বা যে রাষ্ট্রের শাসক নিজের স্বাধীনতা রক্ষা করার জন্য যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে সেই হচ্ছে তার সাম্রাজ্যের সর্বে সর্বা, এবং তাকে কেউ যদি আক্রমণ করে তার প্রতিরোধের ক্ষমতা নিজস্ব রয়েছে, এবং সে সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে একজন প্রোটেক্টেড রুলার। সেটা হচ্ছে সার্বভৌম। ঠিক আছে, আনসার হচ্ছে ইলতুৎমিশ। আনসার হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। স্যার বলছিলাম চেঙ্গিস খা কে ছিলেন? চেঙ্গিস খান হচ্ছে মঙ্গল ইনভেডার। লিখে রাখো, চেঙ্গিস খান ওয়াজ মঙ্গল ইনভেডার। MONGAL ইনভেডার, INVADER। মঙ্গোলিয়ার লোকেরা ভয়ঙ্কর ধরনের হতো, বুঝেছো? তারা আক্রমণ করতো বিভিন্ন জায়গায়। এই চেঙ্গিস খান, তৈমুর লং, এরা সব মঙ্গল আক্রমণকারী। আর ভারতবর্ষের যে মানচিত্রটা আছে তোমরা দেখবে, সেই মানচিত্রটা দেখলে অনেক কিছু আইডিয়া করা যায় যে ভারতবর্ষে বৈদেশিকরা আক্রমণ করেছে কোথা দিয়ে। তাহলে আমরা যদি দেখি ভারতবর্ষের মানচিত্রটা যদি দেখি, এরকম যদি একটা মানচিত্র দেখি, তাহলে দেখা যায় যে ভারতবর্ষের তলার দিকটা কি রয়েছে? সমুদ্র রয়েছে, এখান দিয়ে আক্রমণ করা যায় না। এই দিকটা রয়েছে সম্পূর্ণ হিমালয় পাহাড়, এখান দিয়ে আক্রমণ করা যায় না। ভারতবর্ষে আক্রমণের জায়গা একমাত্র এই দিকটা দিয়ে, এটা নর্থ ইস্টার্ন সাইড। ভারতবর্ষে যত বৈদেশিক এসছে, সে আক্রমণ করতে আসুক, থাকতে আসুক বা বেড়াতে আসুক, যাই করুন না কেন, পর্যটকরা আসুক, সব এই জায়গা দিয়ে এসছে। তুমি যদি দেখো ভারতবর্ষে প্রথম আসছে কার? আর্যরা। তো তো আর্যরাই ভারতবর্ষে এসছে কিন্তু এই জায়গা দিয়ে, উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে। এবার যে অঞ্চলটা প্রথম বসবাস শুরু করেছে সেই অঞ্চলটাকে কি বলা হয়? সপ্ত সিন্ধু অঞ্চল বা সপ্ত সিন্ধব। আর 7টা নদী বিধৌত অঞ্চল, তার মধ্যে গ্রেটার পোর্শন হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, এই অঞ্চল দিয়ে বা কান্দাহারের উপর দিয়ে এখানে প্রবেশ করে ভারতবর্ষে
মঙ্গলটা ভারতবর্ষে এসছে, বাবর যে তোমার মুঘল আক্রমণকারী সে এখান দিয়ে এসছে, যত পর্যটক ভারতবর্ষে তোমার চীন থেকে এসছে তারা কিন্তু চীন থেকে কিন্তু এইখান দিয়ে ক্রস করে কিন্তু আসেনি, ওরা এইখান দিয়ে এসছে। তক্ষশিলা বলে একটা এখানে জায়গা আছে, তক্ষশিলা থেকে পাটলিপুত্র এখানে এসছে, যেটাকে বর্তমানে বিহারের পাটনা বলা হয়। তাহলে এই জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে দখলে রাখার জন্য দিল্লির শাসকেরা কিন্তু সর্বদা, সুলতান বলো মুঘল বলো, প্রত্যেকেই কিন্তু সর্বদা সক্রিয় থাকতো। বুঝেছো? এবার এই জায়গাটা নিয়েই তোমার পারস্যের সঙ্গে বা ইরানের সঙ্গে ইন্ডিয়ার একটা সংঘাত ছিল। বুঝেছো? আচ্ছা, এবার লিখে রাখো, হু স্টার্টেড ফার্স্ট ইকতা সিস্টেম, IQTASYSTM, ইকতা সিস্টেম। ইকতা সিস্টেম কে প্রথম শুরু করছে? ইকতা হচ্ছে একটা, ওই জমি জমা দেবে, তার বিনিময়ে তোমার কিছু তোমার পরিষেবা দেবে রাষ্ট্রকে, এই সরকারি জমিদার টাইপের একটা বড় ধরনের জমিদার বলতে পারো ইকতা সিস্টেম। ইলতুৎমিশ, ইলতুৎমিশ। এবং ইকতা শব্দের অর্থ কি? ইকতা শব্দের অর্থ হচ্ছে তোমার ভাগ বা অংশ। ভাগ বা অংশ, এটা একটা বড় হয়, এটা রেভিনিউ অ্যাসাইনমেন্ট হবে, পার্টিকুলার এরিয়া ইন লিউ অফ ক্যাশ স্যালারি। ওটা এখন লিখছি না আমরা, পরে আমরা লিখবো। আর লিখে রাখবে, হেড অফ ইকতা ওয়াজ নোন অ্যাজ ইকতাদার, ইকতাদার, IQ। স্যার আর একবার বলুন, কি অফ ইকতা নোন অ্যাজ? হ্যাঁ বলো। বলছেন কি অফ ইকতা নোন অ্যাজ, মানে ওখানটা কি বলছেন বুঝতে পারছি না। the term ইকতা known as, the term ইকতা known as, হয়েছে? তারপর এবার লেখো, দ্য হেড অফ ইকতা ওয়াজ নোন অ্যাজ, দ্য হেড অফ ইকতা। হেড মানে কি? প্রধান। হেড অফ ইকতা ওয়াজ নোন অ্যাজ, হেড মানে মাথা বা প্রধান, ওয়াজ নোন অ্যাজ ইকতাদার অর মাকতি, MAKHTI। আর জমির প্রধান জমিদার, জায়গিরের প্রধান জায়গিরদার, তারপরে তোমার মনসবের প্রধান মনসবদার, ইকতার প্রধান ইকতাদার। মনে রাখা খুব সহজ, তাই না? তাহলে আজকে তোমাদের এইটুকু থাক, আজকে স্যার মোটামুটি 1 ঘন্টাই। আর কি লিখলেন? হ্যাঁ আমি বলে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি, দেখো হচ্ছে মাকতি, MAKHTI, ময়াকা খ তয় হস্যই, মাকতি। বুঝেছো? বোঝা গেছে? স্যার লিখেছো ইকতা পরিষ্কার? সিস্টেমটা কি? ইকতা হচ্ছে, ধরো আমি সুলতান, এবার তোমরা সকলে তুর্কি দাসেরা কি ছিল? তুর্কি লোক তো, আর তোমরা তুর্কি অভিজাত। তো তোমাদের কি করলাম, ভারতবর্ষের বিজিত অঞ্চলগুলো বিভিন্ন ভাগ করে করে তোমাদের হেড করে দিলাম। তোমাকে ধরো 10 লক্ষ বিঘা দিলাম, ওকে ধরো 20 লক্ষ বিঘা দিলাম, ওকে দিলাম 25 লক্ষ বিঘা, এইভাবে দিয়ে বললাম তুমি এখানে যা রেভিনিউ হবে সেটা তুমি কালেক্ট করবে, করে আমাকে সামরিক সেবা দান করবে, কিছু সৈন্য টৈন্য পুষবে, আমি যখন বলবো সেগুলোকে নিয়ে তুমি হাজির হবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আবার সৈন্যের ব্যাপার থাকতেও না, তুমি আমাকে রেভিনিউ দিয়ে দেবে। তাহলে এই যে নির্দিষ্ট অংশের জমির যে মালিকানা লাভ করলো, মালিকানা বলবো না, একটা অধিকার লাভ করলো, যে তাকে বলেছে ইকতাদার। আর এই জায়গাটাকে কি বলতো? ইকতা। আর সিস্টেমটা কি? ইকতাদারি সিস্টেম। বোঝা গেছে? এটা স্যার দাসেরা কি তুর্কিদেরকে দিত? হ্যাঁ, এই দাস বংশের লোকেরা জাতিগতভাবে কি তুর্কি, তুরস্কের লোকেরা, সেই কারণে এটা তুর্কিদের মধ্যেই বন্টন হতো। তাহলে এটাও একটা কোয়েশ্চেন হয়, দাস বংশের লোকেরা জাতিগতভাবে কি ছিল? সেটা হচ্ছে টার্কিস বা তুর্কি। ঠিক আছে? তার জাতিগত প্রীতি তো থাকবেই, তুর্কিরা তুর্কিদেরই ভালোবাসবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে এই ক্লাসটা নিয়ে একটু গন্ডগোল হলো, আশা করি নেক্সট উইক কোনো গন্ডগোল হবে না। বোর্ডটা আমি ল্যাপটপ থেকে শেয়ার করতে পারবো, আরো সুন্দর শেয়ার করতে পারবো, সেটা আরো ভালো করে দেখানো যাবে, ওখানে ছবি টবি দেখানো যাবে। আজকে তাহলে আমি ক্লাসটা রাখছি, পরের সপ্তাহে বা পরের যে আমাদের ক্লাস থাকবে সেখানে সাক্ষাৎ করবো আমরা। ঠিক আছে? স্যার ঠিক আপনি কি আছে, বেশ। আমাদের হিস্ট্রি ক্লাস নেবেন? হ্যাঁ বলো। বলছিলাম স্যার আপনি কি আমাদের হিস্ট্রি ক্লাসটা নেবেন? হ্যাঁ আপাতত নিচ্ছি, এখানে তো অনেক স্যারই তো আছেন, হয়তো পার্ট পার্ট করে নেবেন তারা। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট অফ লাক, গুড নাইট, চালাম আজকে আমি। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট।